কাঠের প্যানেল আছে প্রতিটি ঘরে। বাগানের দিকে খোলে এমন বড় বড় জানালা আছে। সদর দরজা ছাড়াও আরও একটা দরজা আছে বাড়িতে, দোকানের। বেটিকে নিয়ে সদর দরজায় হাজির হলো পিটার। এদিক ওদিক তাকালো। মার্গারেট বা ডি আগুইলারকে দেখা যাচ্ছে না কোথাও। পা চালিয়ে এসেছে ওই দুজন। খুব সম্ভব পিটারদের আগেই পৌঁছে গেছে। ঢুকে পড়েছে বাড়ির ভিতরে। দরজাটা ভিতর থেকে বন্ধ। পাল্লার গায়ে টোকা দিল পিটার। আওয়াজ শুনে একজন ভীত খুলে দিল দরজাটা। গোবরাট পেরিয়ে ভিতরে ঢুকলো পিটার। হাজির হলো হলে। এখানে বসার ব্যবস্থা আছে, ডাইনিং টেবিলও আছে। কথাবার্তার আওয়াজ শোনা যাচ্ছে। হলরুমটা চমৎকার। ছাদ থেকে ঝুলছে জলপাই তেলের জ্বলন্ত প্রদীপ। এক কোনায় বড় একটা ফায়ার প্লেসে আগুন জ্বলছে। তৈরি হয়েছে মনোরম পরিবেশ। ওক কাঠে বানানো ডাইনিং টেবিলে পরিবেশন করা হয়েছে সাফার। ফায়ার প্লেসের পাশে দাঁড়িয়ে আছে মার্গারেট। আলখাল্লা খুলে ফেলেছে ইতিমধ্যে। বড় একটা চেয়ারে বসে পড়েছে ডি আগুইলার। আরাম করে হেলান দিয়েছে। ওর ভাব দেখে মনে হচ্ছে এই বাড়ি এবং বাড়ির পরিবেশের সঙ্গে অনেক বছর ধরে পরিচিত সে। বনেট খুলে হাতে নিয়েছে। অলস দৃষ্টিতে তাকিয়ে আছে মার্গারেটের দিকে। মেয়েটার অপূর্ব সুন্দর চেহারার উপর থেকে ওই লোকের নজর যেন সরতেই চাইছে না। ওদের দুজনের মুখোমুখি দাঁড়িয়ে আছেন জন ক্যাস্টেল। চট করে ঠাওর করা যায় না তার বয়স। 50 থেকে 60-এর মধ্যে মনে হয়। কালো দাড়ি আছে তার। বুদ্ধিমত্তার ছাপ আছে চোখা চেহারায়। কালো চোখে অন্তর্ভেদী দৃষ্টি। এখন তার পরনে খুব দামি ফারের একটা আলখাল্লা। রত্নখচিত সোনার একটা চেইন পরে আছেন কোমরে। তিনি যখন দোকানে থাকেন অথবা কোথাও কাজে বাইরে যান সাধারণ কাপড় পরেন, কিন্তু বাড়িতে যখন থাকেন, বিশেষ করে রাতের বেলায়, গায়ে দেন বহুমূল্য পোশাক। দূর থেকে ক্যাস্টেলের চেহারাটা এক নজর দেখেই পিটার বুঝল বিরক্ত হয়ে আছেন তিনি। ওর পায়ের আওয়াজ পেয়ে ঘুরলেন ক্যাস্টেল। স্বভাবসুলভ উঁচু গলায় বললেন, এসব কি শুনছি আমি পিটার? রাজপ্রাসাদের দরজার সামনে একজন লোককে খুন করেছ তুমি, মারামারি করেছ। তোমার কারণে আরেকটু হলে স্প্যানিশারদের সঙ্গে লড়াই বেঁধে যাচ্ছিল ইংরেজদের, এবং তাতে নেতৃত্ব দিচ্ছিলে তুমি। যাকে খুন করেছ সে নাকি হিজ এক্সেলেন্সি ডি আয়ালার দেহরক্ষী। তোমাকে নাকি গ্রেপ্তার করার হুকুম দিতে যাচ্ছিলেন আমাদের রাজা, কিন্তু এই সিনর জামিনদার হয়ে বাঁচিয়েছেন তোমাকে। এসব কি সত্যি? কিন্তু পিটারকে কিছু বলার সুযোগ না দিয়ে মার্গারেট বলে উঠল, বাবা, পিটারের সঙ্গে রাগ করো না। ওর দোষ একটাই, যখন মারে খুব জোরে মারে। আসলে সব দোষ আমার। রাজা হেনরি ওয়েস্টমিনিস্টারে এসেছেন শুনে সেখানে যেতে চেয়েছিলাম আমি। কাছ থেকে দেখতে চেয়েছিলাম তাকে। অথচ আমার ইচ্ছায় সায় ছিল না পিটারের, সায় ছিল না এমনকি বেটিরও। তারপরও সেখানে যাই আমরা। প্রাসাদের কাছে হাজির হই আমি। তখন ওই পশুটা। লজ্জা আর ক্রোধের অশ্রু দেখা দিল মেয়েটার চোখে। ধরল আমাকে। ওকে এক ধাক্কায় ফেলে দিল পিটার। তখন রাগে পাগলপাড়া হয়ে ওই লোক তলোয়ার হাতে আক্রমণ চালালো পিটারের উপর। আত্মরক্ষা করার জন্য ওই লোককে খুন করতে বাধ্য হলো পিটার। তারপর কি হয়েছে তা ইতিমধ্যেই শুনেছ তুমি। আমি সব দেখেছি, সায় জানানোর ভঙ্গিতে শান্ত গলায় বলল ডি আগুইলার। নীরবতা। কেউ কিছু বলছে না। ঠিক আছে, এক সময় বলে উঠলেন কাস্টেল, চলুন খেতে বসি, পরে কথা বলবো এই ব্যাপারে।
সিনর ডি আগুইলার। জানি না আমার মতো একজন গরিবের আতিথেয়তায় কোনো আপত্তি আছে কিনা আপনার। রাজার সঙ্গে ভোজ করার কথা ছিল আপনার, তার বদলে আপনার বাড়িতে সাফার করতে পেরে আমি বরং সম্মানিত বোধ করছি। ক্যাস্টলকে বিনয় করার বেশি সুযোগ দিল না ডি আগুইলার। রূপার একটা ঘণ্টা বাজিয়ে ভৃতদের ডাকলেন ক্যাস্টল। খাবার নিয়ে এলো ওরা। সেগুলো যখন সাজিয়ে রাখা হচ্ছে ডাইনিং টেবিলে, কাবার্ডের দিকে এগিয়ে গেলেন ক্যাস্টেল। বের করলেন দুটো ফ্লাস্ক। ওগুলো নিয়ে ফিরে এলেন ডাইনিং টেবিলের কাছে, নিজেই কর্ক খুললেন। সিনর ডি আগুইলারকে আমার দেশের মদ খাওয়াতে চাই। ল্যাটিন ভাষায় সংক্ষিপ্ত প্রার্থনা সেরে নিয়ে ক্রস করল ডি আগুইলারও। দেখে খুব ভালো লাগছে। একজন খাঁটি খ্রিস্টানের বাড়িতে এসেছি। কেন, আমাকে দেখে কি অন্য কিছু মনে হয়েছিল? বললেন ক্যাস্টেল। এক দৃষ্টিতে তাকিয়ে আছেন ডি আগুইলারের দিকে। না, তেমন কিছু মনে হয়নি। তবে এই পৃথিবীর সবাই খ্রিস্টান না। স্পেনের কথাই ধরুন, সেখানে মুসলমানরা আছে, ইহুদিরাও আছে, জানি। স্পেনে ওই দুই ধর্মের লোকদের সঙ্গেই ব্যবসা আছে আমার। কখনো গিয়েছিলেন ওই দেশে? না। এই মদ আসলে এসেছে গ্রানাডা থেকে। খেয়ে দেখুন সিনর, সবাই বলে এটা ভালো। গিলাসের মদ প্রথমে চেখে দেখল ডি আগুইলার, তারপর খালি করে ফেলল গিলাসটা। এটা আসলেই ভালো। গ্রানাডার যে বাড়িতে থাকি আমি, সেটার সেলারে মদের ছোট্ট একটা সংগ্রহশালা আছে আমার। ওখানকার মদও এটার মতো ভালো না। আপনি গ্রানাডায় থাকেন সিনর? ক্যাস্টেলের কণ্ঠে কৌতূহল। কখনো কখনো, মানে যখন আমি দেশ বিদেশ ঘুরে বেড়াই না তখন। উত্তরাধিকার সূত্রে একটা বাড়ি পেয়েছি আমি গ্রানাডায়। আমার মা একসময় থাকতেন ওই বাড়িতে। শহরটা ভালো লাগতো তার। জনক মুসলমানের কাছ থেকে বাড়িটা কিনে নেন তিনি। মার্গারেটের দিকে তাকালো ডি আগুইলার। সিনোরা, গ্রানাডা দেখতে ইচ্ছা করে না কখনো আপনার? বলার ভঙ্গি শুনে মনে হলো প্রসঙ্গ বদল করতে চাইছে। আলহাম্ব্রা নামের চমৎকার একটা ভবন আছে সেখানে। ওটার ছাদে উঠলে আমার বাড়ি দেখা যায়। ওই ভবন দেখার স্বাদ মার্গারেটের কখনো হবে বলে মনে হয় না, বলে উঠলেন ক্যাস্টেল। গ্রানাডা পরের কথা, ওকে স্পেনে যেতে দেওয়ারও ইচ্ছা নেই আমার। মুচকি হাসল ডি আগুইলার। মানুষ ভাবে এক আর হয় আরেক। মানুষের জীবনের একটা অলিখিত নিয়ম হচ্ছে, আমরা যা চাই তা হয় না, আর যা চাই না বেশিরভাগ সময় তাই হয়। আরও একবার কুরুশ করল সে। বকবক করতে শুরু করলো গ্রানাডার সৌন্দর্য নিয়ে। ওর কথা বলার ভঙ্গি চমৎকার। শুনলে মনে হয় যা বলছে তা মুখস্থ করে এসেছে। ওর কণ্ঠ মনোরম। তন্ময় হয়ে শুনছে মার্গারেট। তাকিয়ে আছে ডি আগুইলারের চেহারার দিকে। খেতে ভুলে গেছে। ওদের দুজনকেই খেয়াল করছেন ক্যাস্টেল আর পিটার। খাওয়া শেষ হলো এক সময়। এটো থালা বাসন সরিয়ে নিয়ে গেল ভেতরা। পিটারের দিকে তাকালেন ক্যাস্টেল। এবার বলো, আসলে কি ঘটেছে আজ ওয়েস্ট মিনিস্টার ক্যাসেলের বাইরে? সংক্ষেপে কিন্তু মূল ঘটনার কোনো কিছু বাদ না দিয়ে যা বলার বলল পিটার। না, তোমার কোনো দোষ নেই আসলে। পিটারের কথা শেষ হওয়ার পর বললেন ক্যাস্টেল, যা করেছ সেটা ছাড়া অন্য কিছু করারও ছিল না। দোষ আসলে মার্গারেটেরই।
ওকে বাড়ির বাইরে বের হওয়ার অনুমতি দিয়েছিলাম আমি, কিন্তু কথা ছিল তোমার আর বেটির সঙ্গে নদীর ধারে হাঁটাহাঁটি করবে সে। রাজা আসছেন, উৎসুক জনতা ভিড় জমাবে, আগেই বলে দিয়েছিলাম ওকে। হ্যাঁ বাবা, দোষ আমার, মেনে নিল মার্গারেট, এবং সেটার জন্য ক্ষমা চাইছি তোমার কাছে। ক্যাস্টেলের ইচ্ছা ছিল বকাঝকা করবেন তিনি মেয়েকে, কিন্তু ওর ক্ষমা প্রার্থনার ভঙ্গিটা আন্তরিক মনে হলো তার কাছে, তাই কিছু বললেন না, বরং বললেন, তোমার আসলে ক্ষমা চাওয়া উচিত পিটারের কাছে। আরেকটু হলে কয়েদ করা হতো ওকে। একটা মানুষকে খুন করার অভিযোগে আরেকটু হলে বিচার হতো ওর। মনে রেখো, এই মুহূর্তে যে লোকের সঙ্গে খাতির বজায় রাখার ব্যাপারে সবচেয়ে বেশি আগ্রহী রাজা হেনরি, সে লোকের অর্থাৎ ডি আয়ালার দেহরক্ষী ছিল নিহত লোকটা, এবং ডি আয়ালা ভীষণ ক্রুদ্ধ হয়েছেন এই ঘটনায়। ভয় পেয়ে গেল মার্গারেট, যতটা না নিজের জন্য, তার চেয়ে বেশি পিটারের কথা ভেবে। ডি আয়ালা রেগে গেছেন। তিনি যদি রাজি করিয়ে ফেলতে পারেন রাজাকে, রাজপ্রহরীরা যে কোনো সময় এসে ধরে নিয়ে যাবে পিটারকে। তারপর আর ভাবতে চাইল না মার্গারেট। রক্ত সরে গেছে ওর চেহারা থেকে, আবারও অশ্রু দেখা দিয়েছে চোখে। পিটারের দিকে তাকালো সে। পালিয়ে যাও তুমি, যত জলদি সম্ভব। মাথা নাড়ল পিটার। রাজাকে কথা দিয়েছি পালাবো না আমি। তাছাড়া ভিনদেশী এই লর্ড আমার জামিনদার হয়েছেন। ডি আগুইলারের দিকে তাকালো মার্গারেট। সিনর, আপনি খুবই ক্ষমতাবান লোক, আমাদেরকে কি সাহায্য করতে পারেন না? আমি তো সাহায্য করার জন্যই এখানে এসেছি সিনোরা, তবে যে লোকের আহ্বানে তার পাশে গিয়ে দাঁড়ায় লন্ডনের অর্ধেক মানুষ, মানে আপনার ভাইয়ের কথা বলছি, আমার পক্ষ থেকে তার তেমন কোনো সাহায্যের দরকার আছে বলে মনে হয় না। তার মানে আপনি কি? কথা শেষ করিনি আমি। আমাদের দেশের পক্ষ থেকে ইংল্যান্ডের রাজদরবারে দুজন রাষ্ট্রদূত আছেন, একজন ডি আয়ালা, অন্যজন ডক্টর ডি পিউলবা। আশ্চর্যজনক হলেও সত্যি, ডি আয়ালার সঙ্গে তেমন খাতির নেই ডি পিউলবার। ডক্টরের সব খাতির টাকা পয়সার সঙ্গে, মানে অর্থ সম্পদের প্রতি দুর্বলতা আছে তার। আমার মনে হয় সিনিয়র পিটারের ব্যাপারে যদি কারো শরণাপন্ন হতে চাই আমরা, তাহলে ডি আয়ালার চেয়ে ডি পিউলবা বেশি উপযুক্ত। এই দেশের আইনকানুন এবং আদালত সম্পর্কে অনেক কিছু জানেন তিনি। আমার কথা কি বুঝতে পারছেন আপনি সিনিয়র কাস্টেল? হ্যাঁ, বললেন কাস্টেল। কিন্তু ডি পিউলবার সঙ্গে দেখা করব কিভাবে? আর তাকে যদি টাকা দিয়ে হাত করতে চাই, ঠিক কত টাকা চাইবেন তিনি তাও তো জানি না। আমার মনে হয় টাকা না দিয়ে তার বদলে কোনো উপহার দিলে ভালো হয় বেশি, বলল ডি আগুইলার। বুঝলাম, মাথা ঝাঁকালেন ক্যাস্টেল। কিন্তু তার সঙ্গে দেখা করব কিভাবে? যদি অনুমতি দেন, আপনার হয়ে সে চেষ্টা করে দেখতে পারি আমি। এখন কথা হচ্ছে, কত টাকা খরচ করতে রাজি আছেন আপনি? 50টা স্বর্ণমুদ্রা? বেশি হয়ে যায়। পিটারের হামলায় মারা গেছে যে লোক, 10টা স্বর্ণমুদ্রার বিনিময়ে ওরকম লোক হরহামেশা পাওয়া যায়। তাছাড়া ওই লোকের হত্যাকাণ্ডের ক্ষতিপূরণ হিসেবে কিছু দেয়াই ঠিক না আসলে, কারণ আগে হামলা করেছে সে, পিটার না। আহ সিনর, আপনার ভিতরের বণিক সত্তাটা মাথাচাড়া দিয়ে উঠছে। দুর্নীতির বদলে নীতি যদি রাজত্ব করত এই পৃথিবীতে, এত সমস্যা থাকতো না আমাদের। অ্যান্টিউর হত্যাকাণ্ডের ক্ষতিপূরণ হিসেবে 50টা স্বর্ণমুদ্রা আসলেই বেশি হয়ে যায়, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে ওই টাকা হত্যাকাণ্ডের ক্ষতিপূরণ হিসেবে দিচ্ছি না আমরা,
বরং ডি পিউলবা যাতে রাজা হেনরির কানে কানে কিছু কথা বলতে পারেন সেজন্য খরচ করছি। ঠিক আছে, আমি রাজি, সিনর। ভালো পরামর্শ দিয়েছেন, ধন্যবাদ। সিনর, আবার আসবো আমি। আপনাকে জানাবো কোথাকার জল কোন পর্যন্ত গড়ালো। মার্গারেটের দিকে তাকালো ডি আগুইলার। বিদায় সুন্দরী। প্রার্থনা করি ঈশ্বর ক্ষমা করুন অ্যান্ড্রিউকে। একই সঙ্গে ধন্যবাদ জানাই লোকটাকে। সে যদি ওই জঘন্য কাজ না করত, আপনার সঙ্গে পরিচিত হতে পারতাম না, আপনাদের বাড়িতে আসতে পারতাম না। ধন্যবাদ জানাই আপনার বাবা আর ভাইকেও। উঠে দাঁড়ালো সে, বাও করল, চলে যাওয়ার উদ্দেশ্যে হাঁটা ধরল। ওকে সদর দরজা পর্যন্ত এগিয়ে দিল একজন ভীত, তারপর ফিরে এলো। থমাস লোকটাকে বললেন, কাস্টেল, একটা কাজ করো, ক্যাপ আর আলখাল্লা পরে নাও, তারপর অনুসরণ করো ওই স্প্যানিশিয়ার্ডকে। দেখে এসো কোথায় থাকেন তিনি। তার ব্যাপারে যা যা জানা সম্ভব জেনে নিও। জলদি যাও। বাও করল থমাস। ক্যাস্টেলের কথা মতো কাজ করল। কিছুক্ষণের মধ্যেই শোনা গেল বাড়ির কোনো একটা পার্শ্ব দরজা বন্ধ হওয়ার আওয়াজ। ঘুরে পিটার আর মার্গারেটের দিকে তাকালেন ক্যাস্টেল। ঝামেলার গন্ধ পাচ্ছি। ওই স্প্যানিশিয়ার্ডকে কেন যেন পছন্দ করতে পারিনি আমি। কিন্তু মার্গারেটের গলায় প্রতিবাদের সুর। লোকটাকে দুঃসাহসী মনে হয়েছে আমার। মনে হয়েছে তিনি সম্ভ্রান্ত বংশের কেউ। হ্যাঁ, দুঃসাহসী, তবে একটু বেশি। সম্ভ্রান্ত বংশেরও, তবে যতটা তিনি বলেছেন ততটা মনে হয় না, যদি আমার ভুল হয়ে না থাকে। মার্গারেট, কেন যেন আমার মনে হচ্ছে নিজের ইচ্ছা মতো কাজ করে আমাদের সবার বিপদ ডেকে এনেছ তুমি। তোমার ঘরে যাও এখন। ঈশ্বরের কাছে প্রার্থনা করো ওই বিপদ থেকে যাতে আমাদের সবাইকে রক্ষা করেন তিনি। মার্গারেট চলে যাওয়ার পর ক্যাস্টেলকে পিটার বলল, আপনি ভয় পাচ্ছেন কেন স্যার? কয়েকটা কারণ আছে পিটার। এক, আমার কেন যেন মনে হচ্ছে 50টা স্বর্ণমুদ্রা দিয়ে কিনা উপহারে মন ভরবে না ডি পিউলবার। কেন যেন মনে হচ্ছে আরও কিছু দাবি করা হবে আমার কাছে, কারণ সবাই জানে আমার অনেক টাকা। 2, আমি যদি সে দাবি পূরণ করিও বিব্রতকর কিছু প্রশ্নের মুখোমুখি হতে হবে আমাকে। বিব্রতকর প্রশ্ন? মাথা ঝাঁকালেন ক্যাস্টেল। যারা নব্য খ্রিস্টান তাদেরকে ম্যারানো বলে ডাকে স্প্যানিশিয়ার্ডরা, জানো নিশ্চয়? জানি। স্প্যানিশিয়ার্ডদের কাছে একজন ম্যারানো মানে রূপান্তরিত ইহুদি। আগে কখনো বলিনি, তবে এখন বলাটা জরুরি বলে মনে করছি। আমার বাবা ছিলেন একজন ম্যারানো। তার নাম জানতে চেও না, দরকার নেই সেটার। বরং আমার মনে হয় তার নাম যদি ভুলে থাকতে পারি আমরা, তাহলেই ভালো হয়। চুপ করে আছে পিটার, অপেক্ষা করছে ক্যাস্টেলের বাকি কথা শোনার জন্য। ব্যক্তিগত কিছু কারণে স্পেন থেকে পালিয়ে ইংল্যান্ডে চলে এসেছিলেন বাবা। পালিয়ে আসার পর নিজের নাম বদল করে নেন নিজেই। স্পেনের ক্যাস্টিল নামের এক জায়গায় জন্মেছিলেন তিনি। ওই জায়গার নাম অনুসারে নিজের নাম রাখেন ক্যাস্টেল। যে সময়ের কথা বলছি তখন ইংল্যান্ডে বাস করাটা ইহুদিদের জন্য খুব কঠিন কাজ, তাই বাধ্য হয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হয় বাবাকে। একটু থামলেন ক্যাস্টেল, কি যেন ভাবছেন। তারপর আবার বলতে লাগলেন, আমার বয়স তখন 10 বছর। আমাকেও ধর্মান্তরিত করান তিনি। খ্রিস্ট ধর্মে দীক্ষিত হওয়ার পর যেসব দলিল দেয়া হয়েছিল আমাদেরকে, সেগুলো আজও একটা সিন্ধুকের ভিতরে রেখে দিয়েছি আমি। যা হোক,
বাবা ছিলেন বুদ্ধিমান লোক। আজ যে ব্যবসা চালাচ্ছি আমি তার গোড়াপত্তন করেন তিনিই। আজ থেকে 25 বছর আগে মারা যান তিনি। ইংল্যান্ডের কেউ কোনোদিন ইহুদি বলে অপবাদ দেয়নি তাকে, কেউ কখনো ক্ষতিও করেনি তার। তিনি যখন মারা যান আমি তখন প্রচুর ধন সম্পত্তির মালিক হই। এক ইংরেজ মহিলাকে বিয়ে করি। তোমার মার দুঃসম্পর্কের বোন ছিল সে। মার্গারেট জন্ম নেওয়ার পর থেকে স্বাস্থ্য নষ্ট হতে থাকে তোমার সেই খালার। শেষ পর্যন্ত 8 বছর আগে মরেই গেল বেচারি। থামলেন তিনি, দীর্ঘশ্বাস ফেললেন। পিটার কিছু বলল না। তোমার মা মারা গেছেন শুনে তোমাকে এই বাড়িতে নিয়ে আসে মার্গারেটের মা। তোমার দেখভালের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। আমাকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নেন কখনোই খারাপ ব্যবহার করতে পারবো না তোমার সঙ্গে, বরং বন্ধুর মতো ব্যবহার করব। নিকটাত্মীয় বলতে স্যার পিটার, অর্থাৎ তোমার বাবা ছাড়া কেউ ছিল না তোমার তখন। তাই মার্গারেটের মার অনুরোধে রাজি হয়ে যাই। আমি অনেকবার নিষেধ করেছিলাম তোমার বাবাকে, কিন্তু আমার কথা কানেই তোলেননি তিনি। নিজের জালমাল নিয়ে লড়াই করতে যান রাজা রিচার্ডের পক্ষে। শেষে নিহত হন বসওয়ার্থ ফিল্ড লড়াইয়ে। ফলে কপর্দকহীন হয়ে পড়ো তুমি। সহায় সম্বল বলতে কিছুই ছিল না তোমার। দীর্ঘশ্বাস ফেলল পিটার। স্যার পিটারের গোয়াত্তমি কিছুটা হলেও আছে তোমার ভিতরে। তার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করতে গিয়েছিলে তুমিও, কিন্তু শেষ পর্যন্ত বাধ্য হয়ে ফিরে আসতে হয় আমার কাছেই। আরও একবার তোমাকে আশ্রয় দিই আমি। বিচক্ষণতার পরিচয় দাও তুমি তখন। বম খুলে রেখে বণিকের লেবাস ধারণ করো। আমার ব্যবসায় হাত লাগাও। অবশ্য এই ব্যবসায় তোমার লগ্নি করা টাকার পরিমাণ সামান্য, কিন্তু আজ এতদিন পর তোমার গায়ে বণিকের পোশাক আছে ঠিকই, হাতে একটা তলোয়ারও আছে। পিটারের হাতে ধরা তলোয়ারটার দিকে তাকালেন কাস্টেল। স্প্যানিশারদের কাছ থেকে এতগুলো বছর লুকিয়েছিলেন বাবা, লুকিয়েছিলাম আমি নিজে। আজ এত বছর পর একজন স্প্যানিশার্ডকে এই বাড়িতে নিয়ে এলো মার্গারেট। যদি কিছু মনে না করেন, আমি আসলে বুঝতে পারছি না ঠিক কী বলতে চাইছেন আপনি। একটু অপেক্ষা করো, আসছি আমি। একটা জ্বলন্ত প্রদীপ হাতে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন কাস্টেল। ফিরে এলেন কিছুক্ষণ পর। চিঠির মতো 2টা কাগজ দেখা যাচ্ছে তার হাতে। গুপ্ত লিখন পদ্ধতিতে কিছু একটা লেখা আছে একটা কাগজে, অন্যটা সেটার ভাষান্তর। কাস্টেল নিজেই করেছেন কাজটা। বললেন, স্পেনের সেভিল এ হুয়ান বার্নালদেজ নামের এক ম্যারানো থাকে। সেখানে রাজা ফার্ডিনান্ড আর রানী ইসাবেলার দরবার আছে। যা হোক, বার্নালদেজ আমার ব্যবসার অংশীদার। আমাকে বিভিন্ন বিষয়ে বিভিন্ন রকমের খবরও দেয় সে। কিছুদিন আগে একটা চিঠি লিখে পাঠিয়েছে আমার কাছে। সেটার ভাষান্তরের অংশবিশেষ পড়ে শোনাচ্ছি তোমাকে। গুপ্ত লিখন পদ্ধতির ভাষান্তর লেখা আছে যে কাগজে, সেটা খুললেন তিনি। ইংল্যান্ডে যেসব ভাই বেরাদর আছে আমাদের, আপনার মাধ্যমে তাদেরকে সতর্ক করে দিতে চাই বিশেষ এক লোকের ব্যাপারে।
ওই লোককে এত ভয় পাই আমি যে গুপ্ত লিখন পদ্ধতিতেও তার নাম লিখতে চাই না। সে খুবই ক্ষমতাবান, কিন্তু চরিত্র বলে কিছু নেই তার। মজা লুট করাই তার জীবনের একমাত্র উদ্দেশ্য। সে একজন গোঁড়া খ্রিস্টান। যতদূর জানি একসময় গ্রানাডার মুসলমানদের উপর গুপ্তচর বৃত্তি করার জন্য নিযুক্ত হয়েছিল স্প্যানিশ রাজদরবারের পক্ষ থেকে, আর এখন গোপন কোনো এক কাজে গিয়ে হাজির হয়েছে ব্রিটিশ রাজদরবারে। শুনেছি গোপন ওই কাজ নাকি আসলে ধনী ম্যারানোদের নামের একটা তালিকা বানানো। যদি কখনো দরকার হয় ধরে ধরে স্পেনে নিয়ে আসা হবে হতবাগা ওই লোকগুলোকে। পরে ধর্মবিচার সভায় ধর্মান্তরিত হওয়ার অভিযোগে বিচার হবে তাদের। আরও শুনেছি কোনো ইহুদি বা ম্যারানোর যাতে ঠাঁই না হয় ইংল্যান্ডে, অথবা ওদের কেউ যাতে নতুন করে শরণার্থী হতে না পারে সে দেশে, সেজন্য ইংরেজ রাজাকে ফুসলানোর চেষ্টা করছে ওই লোক। আপনার অবগতির জন্য পাঠালাম এই চিঠি। যদি দরকার মনে করেন তাহলে পড়া শেষ হলে পুড়িয়ে ফেলবেন এটা। আর আমাদের মতো হতবাগা যারা আছে তাদেরকে সাবধান করে দেওয়ার চেষ্টা করবেন। খাকারি দিয়ে গলা পরিষ্কার করল পিটার। তার মানে আপনার ধারণা জি আগুইলরি সেই গুপ্তচর? কাগজ দুটো ভাঁজ করলেন কাস্টেল, লুকিয়ে রাখলেন আলখাল্লার ভিতরে। হ্যাঁ, জি আগুইলার আজ এখানে আসার আগেই জানতে পেরেছিলাম মুরগির খোঁজে একটা শিয়াল ঢুকে পড়েছে ইংল্যান্ডে। আরও কথা আছে, ওর ক্রুশ করার ভঙ্গিটা খেয়াল করেছ? একদম যাজকদের মতো না? তখন কি বলেছে সে মনে আছে? দেখে খুব ভালো লাগছে। একজন খাঁটি খ্রিস্টানের বাড়িতে এসেছি। মাথা নাড়লেন তিনি। কি ভাবছেন? জিজ্ঞেস করল পিটার। যিশুর উপবাস স্মরণ করার উদ্দেশ্যে ইস্টারের আগে খ্রিস্টানরা 40 দিন ধরে একটা বাৎসরিক সকাল সন্ধ্যা উপবাস পালন করে। তখন সাধারণত মাংস খায় না তাদের কেউ। এসব ধর্মীয় নিয়ম ও অনুষ্ঠান তেমন একটা পালন করি না আমি, জানা আছে তোমার। তাই আজ সাফারে মাছ মাংস দুটোই ছিল। খেয়াল করেছ কিনা জানি না। ডি আগুইলার শুধু মাছ খেয়েছে, মাংস ছুঁয়েও দেখেনি। আমার কি মনে হয় জানো? কি? আগামীকাল সকালে প্রথম যে ডাক রওনা হবে স্পেনের উদ্দেশ্যে, সেটাতে করে সেখানে পৌঁছে যাবে আমার এই ধর্ম অবমাননার খবর। গেলে অসুবিধা কি? ইংল্যান্ডে থাকি আমরা। স্প্যানিশ নিয়মকানুন বলা ভালো, খ্রিস্টান ধর্মের স্প্যানিশ নিয়মকানুন মানতে বাধ্য না আমরা ইংরেজ খ্রিস্টানরা। এবং স্প্যানিশদের যে ভয় পায় না ইংরেজরা, সেটা আজ ভালো মতোই জেনে গেছে জি আগুইলার। ভয় আমিও পাই না পিটার। তারপরও বলবো, ভয় পাওয়ার যথেষ্ট কারণ আছে। পোপের হাত অনেক লম্বা। ধূর্ত ফার্ডিনান্ডের হাত আরও লম্বা। এবং যতদূর জানতে পেরেছি, ম্যারানোদের টুটি চেপে ধরা এবং তাদের টাকার থলে কেড়ে নেয়ার জন্য হাত বাড়িয়েছেন তারা দুজনেই। কিন্তু স্যার, আমরা ম্যারানো না। তোমার কথা বলছি না। তোমার বাবা খ্রিস্টান ছিলেন, তুমিও তাই। আমার বাবা ইহুদি থেকে খ্রিস্টান হয়েছেন, আমিও তাই। তবে আসল সমস্যা হচ্ছে আমার অর্থ সম্পদ। সবচেয়ে বড় কথা, এই বাড়িতে এমন কেউ আছে যে কিনা পবিত্র চার্চের একনিষ্ঠ সেবককেও তার ব্রহ্মচরিত্র ভুলিয়ে দিতে পারে, তাকে ব্রহ্মচরিত্র ভুলিয়ে দিতে পারে, তাকে পথভ্রষ্ট করতে পারে। যে দরজা দিয়ে কিছুক্ষণ আগে বেরিয়ে গেছে মার্গারেট,
ইঙ্গিতে সেটা দেখিয়ে দিলেন কাস্টেল। পুরো ব্যাপারটা এখন বুঝতে পারছে পিটার, বুঝতে পারছে কেন ওকে এত কথা বলেছেন ক্যাস্টেল। চুপ করে আছে সে। কিছুক্ষণ পর বলল, যাই শুয়ে পড়ি আমি, ঠান্ডা মাথায় ভেবে দেখি ব্যাপারটা। না, শান্ত গলায় বললেন কাস্টেল, মদ ঢেলে নাও তোমার গিলাসে, আরও কিছুক্ষণ থাকো এখানে। তোমাকে বলার মতো আরও কিছু কথা বাকি আছে আমার, পরে আর সময় পাবো কিনা জানি না। 3. ভায়োলেট ফুল। নিভু নিভু হয়ে এসেছে ফায়ার প্লেসের আগুন। ওটার পাশে বড় একটা ওক কাঠের চেয়ারে বসে পড়ল পিটার। চুপ করে আছে, চুপচাপ থাকতেই পছন্দ করে সে বেশিরভাগ সময়। শোনো, বলতে শুরু করলেন কাস্টেল, মাস 15 আগে একটা কথা বলেছিলে তুমি আমাকে, মনে পড়ে? মাথা ঝাঁকালো পিটার। তখনও বলেছিলাম, আজ আবারও বলছি, মার্গারেটকে ভালোবাসি আমি। ওকে কথাটা বলার অনুমতি চেয়েছিলাম সেদিন আপনার কাছে। জবাবে আমি কি বলেছিলাম? কিছু বলতে নিষেধ করেছিলেন মার্গারেটকে। কেন নিষেধ করেছিলাম? কারণ তখন পর্যন্ত নিজের যোগ্যতা প্রমাণ করতে পারিনি আমি আপনার কাছে। তখন পর্যন্ত আপনি সিদ্ধান্ত নিতে পারেননি বিয়ের উপযুক্ত হয়েছে কিনা মার্গারেট। তাছাড়া আপনি আরও বলেছিলেন মার্গারেট ধনী ঘরের সুন্দরী মেয়ে, সেরকম কোনো পরিবারেই বিয়ে হওয়া উচিত ওর। আর কি বলেছিলাম? আর কিছু বলেননি। ঢকঢক করে গ্লাসের সব মদ খেয়ে ফেলল পিটার। তারপর গ্লাসটা নামিয়ে রাখলো টেবিলের উপর। তুমি খুবই চুপচাপ প্রকৃতির মানুষ পিটার। এমনকি যখন তোমার বিয়ের ফুল ফোটার সময় হয়েছে তখনও তেমন কোনো সারা শব্দ নেই তোমার মুখে। আমি চুপচাপ, কারণ যেখানে বেশি কিছু বলার সুযোগ নেই সেখানে চুপচাপ থাকাটাই ভালো। তাছাড়া মার্গারেটের ব্যাপারে চুপ করে থাকতে বলেছিলেন আপনি আমাকে, তাই করেছি। কারণ যত যাই হোক আমি আপনার বাড়িতে থাকি এবং খাই। একই সঙ্গে ভক্তি ও স্নেহ দেখা দিল কাস্টেলের দৃষ্টিতে। তোমার মন কি এখনো আগের মতো আছে পিটার? আগের মতো আছে মানে? তুমি কি এখনো মার্গারেটকে ভালোবাসো? আমি যদি কোনো সিদ্ধান্ত নিই সাধারণত বদলাই না। মার্গারেটকে বিয়ে করার ব্যাপারে মন স্থির করেছিলাম, সে সিদ্ধান্তে অটল আছি আজও। আর হ্যাঁ, ওকে আজও ভালোবাসি আমি, সারা জীবন বাঁচব। এক কাজ করো তাহলে, তোমার মনের কথাটা মার্গারেটকে বলে দেখো সে কি জবাব দেয়। খুশি চেপে রাখতে পারল না পিটার। আরক্তিম হয়ে উঠল ওর চেহারা। তারপর আবেগ নিয়ন্ত্রণ করতে না পারায় লজ্জা পেল কিছুটা। সামলে নেওয়ার জন্য নতুন করে মদ ঢালল গিলাসে, খেলো কয়েক চুমুক। ধন্যবাদ স্যার, কখনো ভাবিনি হঠাৎ করেই এরকম কোনো সুযোগ পেয়ে যাব। তবে সততার খাতিরে একটা কথা বলা উচিত আপনাকে। আপনার মতো আমারও মনে হয় মার্গারেটের যোগ্য না আমি। যে জমি জমা আমার হওয়ার কথা ছিল তা এখন অন্যের। আপনার ব্যবসায় সামান্য বিনিয়োগ আছে আমার। যতটুকু সাহায্য করি আপনাকে তার বিনিময়ে যা পাই সেটাই আমার উপার্জন। সে তুলনায় আমার চেয়ে অনেক ধনী মার্গারেট, অথবা একদিন হবে। তুমি আসলে সহজ সরল মানুষ পিটার। তোমার জায়গায় অন্য কেউ থাকলে আমার কথা মতো চুপ করে থাকতো না এতদিন। তোমার খানদানও ভালো। তোমার বাবা অথবা কোনো নিকটাত্মীয় কখনো কারো ক্ষতি করেছে বলে শুনিনি। আর নিজে ধনী হওয়ার পরও বলছি, মানুষ হিসেবে পয়সাওয়ালাদের চেয়ে গরিবরা ভালো। যাদের টাকা আছে তারা বেশিরভাগ সময় নিজেদের স্বার্থটাই দেখে। অন্যের বিপদের সময় পাখির মতো ডানা মেলে উড়ে চলে যায়। আজ যদি তুমি ধনী হতে, মার্গারেটকে বিপদে পড়তে দেখলে সাহায্য করতে কিনা
সন্দেহ আছে আমার আরেকটা কথা। গত প্রায় 15 মাস ধরে তোমাকে ভালো মতো লক্ষ্য করছি আমি। বুঝতে পেরেছি তুমি আসলেই ভালো একটা ছেলে। ইংল্যান্ডের যে কোনো লর্ডের বদলে তোমার হাতে আমার একমাত্র সন্তানকে তুলে দিয়ে নিশ্চিন্ত হতে পারবো। থামলেন কাস্টেল। কি যেন ভাবলেন কিছুক্ষণ, তারপর আবার বললেন, এইমাত্র জমি জমানোর কথা বললে। এক্সেসে বেশ কিছু সম্পত্তি ছিল তোমার বাবার। জেনে খুশি হবে সেগুলো হাতছাড়া হয়নি। আগে বলিনি তোমাকে। গত মাসে ওগুলো সব উপযুক্ত মূল্যের চেয়ে বেশি দামে কিনে নিয়েছি আমি। চাইনি অন্য কেউ মালিক হোক সেগুলোর। আজ বললাম কথাটা, কারণ আজই সব দলিল বুঝে পেয়েছি। ওসব সম্পত্তি কার নামে কিনেছি আমি জানো? মাথা নাড়ল পিটার। তোমার নামে। তবে একটা শর্ত আছে। আমি মরার পর ওসব সম্পত্তির মালিক হবে তুমি, এবং সেই মালিকানার সঙ্গে মার্গারেটকে বিয়ে করা অথবা না করার কোনো সম্পর্ক নেই। চুপ করে আছে পিটার। এক দৃষ্টিতে তাকিয়ে আছে ক্যাস্টেলের দিকে। কিছুক্ষণ পর বলল, কেন করলেন কাজটা? কারণ আমার স্ত্রীর কাছে প্রতিজ্ঞা করেছিলাম বন্ধুর মতো আচরণ করব তোমার সঙ্গে। যা হোক, আমার ইচ্ছা ছিল সম্পত্তি কেনার কথাটা কখনো বলবো না তোমাকে। আমি মরার পর উইল হাতে পেলেই যা জানার জানতে পারবে তুমি। পিটার কিছু বলল না। আচ্ছা, একটা কথা বলো তো, তোমার ব্যাপারে কি ধারণা মার্গারেটের? তোমাকে নিয়ে সে কি আদৌ কিছু ভাবে? কিভাবে বলবো? আমাকে মুখ বন্ধ রাখতে বলেছিলেন আপনি। তাই আমাকে কেমন লাগে ওর সে ব্যাপারে কখনো কিছু জিজ্ঞেস করিনি ওকে। ঠিক আছে, অন্য একটা প্রশ্নের জবাব দাও। আজ যখন ওই স্প্যানিশ সৈন্য তলোয়ার হাতে তেড়ে এলো তোমার দিকে, মার্গারেট কি ঘাবড়ে গিয়েছিল? কিছুক্ষণ কি যেন ভাবলো পিটার, তারপর বলল, আমি আসলে জানি না। তখন ওর দিকে তাকাইনি। তাকানোর মতো সময় ছিল না। তখন আমার সমস্ত মনোযোগ ছিল ওই স্কচম্যানের উপর, নইলে মরতে হতো আমাকে। তবে লোকটা যখন জাপটে ধরেছিল ওকে, তখন ঘাবড়ে গিয়েছিল সে। ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। সাহায্যের আশায় চিৎকার করে ডেকেছিল আমাকে। সাহায্যের আশায় চিৎকার করে ডেকেছিল, বিড়বিড় করে বললেন ক্যাস্টেল। তারপর স্বাভাবিক গলায় বললেন, তুমি বরং মেয়েটার সঙ্গে কথা বলে দেখো। ডি আগুইলারের কথাবার্তা আর ভাবভঙ্গি খেয়াল করেছ নিশ্চয়। মেয়েদের সঙ্গে কথা বলার সময় কেমন আচরণ করেন তিনি দেখেছ? ঠিক সেভাবে কথা বলো মার্গারেটের সঙ্গে। দরকার হলে বাও করবে ওকে। এক কথা 10 বার বলবে, তোষামত করবে। যুদ্ধে অংশগ্রহণ করেছ তুমি। দরকার হলে বলবে কত বীরত্বপূর্ণ ছিল তোমার সে লড়াই। দরকার হলে কবিতা আউড়ে প্রশংসা করবে মেয়েটার চোখ আর চুলের। পিটার, তুমি নিশ্চয় বোকা না? আমাকে নিশ্চয় এই বয়সে শিখিয়ে দিতে হবে না কিভাবে প্রেম নিবেদন করতে হয় একটা মেয়ের কাছে। স্যার, কিছু মনে করবেন না। ওসব কাজ আমার দ্বারা হবে না। কবিতা আওড়াতে পারবো না আমি, কারণ কবিতা আমাকে ক্লান্ত করে দেয়। আমি শুধু আমার মনের কথাটা জানিয়ে দিতে পারবো মার্গারেটকে। জবাবে জানতে চাইব আমাকে কেমন লাগে ওর। মাথা নাড়লেন কাস্টেল। ভঙ্গি দেখে মনে হলো হতাশ হয়েছেন। ঠিক আছে, তুমি তাহলে তোমার মতো করেই বলো তোমার মনের কথা। আর তোমার প্রস্তাবের জবাবে যা বলবে মার্গারেট আগামীকাল রাতে তা জানিও আমাকে। মাথা ঝাঁকালো পিটার, উঠে দাঁড়ালো। আরেকটা কথা, আমার ধারণা আমার সুখের দিন শেষ। সামনে বিপদ আসছে, কারণ আমার সহায় সম্পত্তির কথা ছড়িয়ে পড়েছে দেশ দেশান্তরে। আমি জানি আমার উপর চোখ পড়েছে অনেকেরই, এবং ওই লোকদের মধ্যে এমন অনেকে আছেন বিভিন্ন দেশের রাজদরবারে চলাফেরা আছে যাদের
হ্যাঁ, মৃদু গলায় বলল পিটার। সেরকম কিছু কথা আমিও শুনেছি। ব্যবসার উপর থেকে ইদানিং মন উঠে গেছে আমার। ইদানিং প্রায়ই ইচ্ছা করে সব ছেড়ে ছুড়ে দূরে কোথাও চলে যাই, সুখে শান্তিতে কাটিয়ে দিই জীবনের বাকি দিনগুলো। এমন কোথাও চলে যেতে ইচ্ছা করে যেখানে আমাকে চিনতে পারবে না কেউ, এমনকি আমার পরিচয়ও জানতে চাইবে না। ডেডহ্যামে তোমাদের যে বাড়ি আছে সেখানে চলে যেতে ইচ্ছা করে, যদি তুমি অনুমতি দাও। আমি অনুমতি দেওয়ার কেউ না, ওই বাড়ি এখন আপনার। যেদিন তুমি প্রথমবার বললে মার্গারেটকে ভালোবাসো, সেদিনই আমি বুঝে গিয়েছিলাম আমার নিস্তরঙ্গ জীবনে ঝড়ের মতো কোনো ঘটনা ঘটতে যাচ্ছে। তারপর থেকে স্পেন আর ইংল্যান্ডের যত জায়গায় ব্যবসা ছিল আমার, আস্তে আস্তে গুটিয়ে আনতে শুরু করি সব। টাকা দিয়ে সোনা আর রত্নপাথর কিনে জমাতে শুরু করি, অথবা সেই টাকা বিনিয়োগ করি এখন এমন সব ব্যবসায়ীর কাছে যাদেরকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়, যারা আমার বিশ্বাস মেরে দেবে না আমার টাকা, অথবা লুটে নেবে না আমাকে। পিটার, আমার কাজে আন্তরিকভাবেই আজ পর্যন্ত সাহায্য করেছ তুমি। তারপরও একটা কথা না বলে পারছি না, তুমি আসলে ব্যবসায়ী না। ব্যবসা নেই তোমার রক্তে। তুমি যতটা না একজন বণিক, তার চেয়ে অনেক বেশি একজন যোদ্ধা। লড়াই মিশে আছে তোমার প্রতিটা রক্তবিন্দুতে। তাই যেহেতু আমার কোনো ছেলে নেই, সেহেতু সিদ্ধান্ত নিয়েছি শেষ পর্যন্ত গুটিয়ে নেব নিজের সব ব্যবসা। তবে মোটা অঙ্কের টাকা লগ্নি করা থাকবে বিভিন্ন ব্যবসায়ীর কাছে, সেখান থেকে বুঝে নেব নিজের বখরা। আর আগামী ক্রিসমাসের আগেই চলে যাব ডেডহ্যামে, যদি ঈশ্বর সহায় হন। যে পাশের দরজা দিয়ে বাইরে গিয়েছিল থমাস, সেটা খুলে গেল এমন সময় ভিতরে ঢুকলো লোকটা। হাজির হলো ক্যাস্টেলের সামনে। কি খবর এনেছো? জিজ্ঞেস করলো ক্যাস্টেল। বাউ করলো থমাস। বলল, আপনার কথা মতো অনুসরণ করেছি ওই স্প্যানিশ ভদ্রলোককে। তার বাসা পর্যন্ত গিয়েছিলাম। আমার মনে হয় না আমাকে দেখতে পেয়েছেন তিনি, তবে সম্ভবত কিছু একটা সন্দেহ করেছিলেন তিনি, কারণ চলতে চলতে থেমেছেন, বারবার এদিক ওদিক তাকিয়েছেন। যা হোক, আমি জানতে পেরেছি ওয়েস্টমিনিস্টার প্রাসাদের কাছেই থাকেন তিনি। বিশাল যে বাড়িতে থাকেন রাষ্ট্রদূত ডি আয়ালা, সেটাতেই। সে বাড়ির কাছে যখন পৌঁছালেন তিনি, প্রহরীদের সবাইকে দেখলাম বনেট উঁচু করে সম্মান জানালো তাকে। তারপর আরও কিছু দেখার আশায় অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ওই বাড়ির বাইরে, কিন্তু উল্লেখযোগ্য তেমন কিছু ঘটেনি। একসময় কয়েকজন প্রহরী গিয়ে ঢুকলো ওই বাড়ির কাছের একটা সরাইখানায়। ওদের পেছন পেছন সেখানে গেলাম আমি। বসে পড়লাম এক জায়গায়, মদ পরিবেশন করার আদেশ করলাম। আসল উদ্দেশ্য ছিল প্রহরীরা কিছু বলে কিনা তা জানা। স্প্যানিশ ভাষায় কথা বলতে শুরু করলো ওরা। স্যার, সেভিলে যে বাসা আছে আপনার, সেখানে টানা 5 বছর থেকেছি আমি। কাজ চালানোর মতো স্প্যানিশ জানি, তাই প্রহরীদের কথা বুঝতে কোনো অসুবিধা হয়নি আমার। আজ সন্ধ্যায় প্রাসাদের বাইরে যে মারামারি হয়েছে সেটা নিয়ে আলোচনা করছিল ওরা। বলল লম্বা লোকটাকে, মানে মাস্টার ব্রোমকে যদি ধরতে পারে, সঙ্গে সঙ্গে খঞ্জর ঢুকিয়ে দেবে তার বুকে। কারণ ওই স্কচ লোককে খুন করে তিনি নাকি ওদেরকে যার পর নাই অপমান করেছেন। ওই লোক ওদের অফিসার ছিল। তলোয়ার চালনায় ওর মতো পটু ছিল না কেউ ওদের দলে, অথচ একটা লাঠির আঘাতে প্রাণ দিতে হয়েছে লোকটাকে। তোমাকে এক কোনায় চুপচাপ বসে থাকতে দেখে কেউ কিছু সন্দেহ করেনি? করেছে স্যার। ওদের একজন আমার পরিচয় জানতে চাইল। বললাম আমি একজন ইংরেজ নাবিক, স্পেন থেকে এসেছি। তবে
যতক্ষণে আমার উপর নজর পড়ে ওদের, তার আগেই মাতাল হয়ে গেছে ওরা। তাই বেশিক্ষণ চালিয়ে যেতে পারেনি জিজ্ঞাসাবাদ। আমি তখন সুযোগ বুঝে বললাম, মারামারির সময় লম্বা এক ভদ্রলোককে দেখলাম বুক চিতিয়ে দাঁড়িয়ে আছেন আমাদের রাজার সামনে। তিনি আসলে কে? জবাবে এক প্রহরী বলল, তাকে সিনর বলে সম্বোধন করো, মূর্খ কোথাকার। তিনি কার্লোস ডি আগুইলার। পুরোপুরি মাতাল হয়ে যাওয়া আরেক প্রহরী তখন জড়ানো গলায় বলে উঠল, আরে রাখ তোর সিনর, অনেকেই জানে ডি আগুইলারের মার সঙ্গে বৈবাহিক সম্পর্ক ছিল না তার বাবার। দম নেয়ার জন্যে থামল থমাস। পিটারের সঙ্গে মুখ চাওয়াচাওয়ি করলেন কাস্টেল। আমি তখন বললাম, বলে চলল থমাস, সিনর ডি আগুইলার কি কাজে এসেছেন ইংল্যান্ডে জানেন? জবাবে ওই লোক বলল, প্রশ্নটা আমাকে জিজ্ঞেস না করে পোপ অথবা স্পেনের রানীকে জিজ্ঞেস করো। নিজের পয়সায় আরেক গ্লাস মদ কিনলাম ওই প্রহরীর জন্য। গিলাসটা ওর দিকে বাড়িয়ে দিয়ে বললাম, সিনর ডি আগুইলার কোথায় থাকেন বলতে পারেন? তার অন্য কোনো নাম আছে কি না জানেন? প্রহরী বলল, তিনি বেশিরভাগ সময় থাকেন গ্রানাডায়। সেখানে যখন থাকেন তিনি, তখন যদি যাও তার বাড়িতে, দেখবে সব সময় সুন্দরী মেয়ে মানুষরা আছে তার সঙ্গে। আরেকটা কি যেন জিজ্ঞেস করলে? ও হ্যাঁ, তার অন্য কোনো নাম আছে কি না? আছে। স্পেনে আর গ্রানাডায় তিনি মার্কুইস অব মোরেলা অথবা শুধু মোরেলা নামে পরিচিত। হঠাৎ ভুরু কুচকে সন্দিহান দৃষ্টিতে আমার দিকে তাকালো প্রহরী। কি ব্যাপার, এত কথা জানতে চাইছো কেন? তুমি গুপ্তচর নাকি? বুঝতে পারলাম অবস্থা বেগতিক, তাই এটা সেটা বলে কোনো রকমে সামাল দিলাম পরিস্থিতি। আসলে কেটে পড়ার সুযোগ খুঁজছিলাম। প্রহরীরা ধরার চেষ্টা করলো আমাকে, কিন্তু ওরা এত বেশি মাতাল হয়ে গিয়েছিল যে ওদের কবল থেকে পালিয়ে আসতে অসুবিধা হয়নি আমার। ভালো, বললেন ক্যাস্টেল। থমাস, আরেকটা কাজ করো, এই বাড়ির সব জানালা দরজা ঠিকমতো বন্ধ করা হয়েছে কিনা দেখো। আমি চাই না স্প্যানিশ তস্করেরা আমার শান্তির ঘুমের 12টা বাজাক।